জায়গার নাম মঙ্গলগড়। মধ্যরাতে শামবিলের মাঠটা অন্ধকারে ঘুটঘুট করছে। দিনটা আবার ঘোর অমাবস্যা তিথি। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল আজ। মাঠে লম্বা লম্বা ঘাস ঠেলে হাতে টর্চ নিয়ে হেঁটে চলেছে তারক আর মহিম। এত রাতে অন্ধকারে কি করতে চলেছে তারা? হ্যাঁ রে মহিম, সাধু বাবা যেটা বললেন সত্যিই কি সেটা হবে? আমার তো এখনো ঠিক বিশ্বাসই হচ্ছে না রে। হ্যাঁ, কেন হবে না? সাধু বাবা তো নিজেই বললেন, শুনলি না? সব কথা যদি আমরা ঠিকমতো মেনে চলি তাহলে নিশ্চয়ই আমাদের মনের বাসনা পূরণ হবে। দেখিস, আগে চল তো, পথ এখন অনেক বাকি। জলদি কর, জলদি কর। সাধু বাবা যা বলেছেন সব মনে আছে তো তোর? কিছু ভুল করিস না, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। আমি যা যা বলেছি তার যদি কিছুটাও নড়চড় হয় তাহলে তোদের সাথে যা ঘটবে তার জন্য তোরাই দায়ী থাকবি। হ্যাঁ, সব মনে আছে। সেই বিষয়ে তোকে ভাবতে হবে না। তুই পিতলের কলসিটা নিয়েছিস তো? মন্ত্রটাও আমি লিখে নিয়েছি। হ্যাঁ, কলসি আমার ঝোলাতেই আছে, কিন্তু আর কতটা যেতে হবে বলতো? সাধু বাবা বলেছিলেন মাঠ পেরোলে ঝিলটা দেখতে পাবো, সাথে দুধারে ঘন জঙ্গল, কিন্তু মাঠটাই তো শেষ হতে চাইছে না রে। কথা বলতে বলতে বিশাল মাঠটার মাঝ বরাবর চলে আসে তারা। হঠাৎ শুনতে পায় এক মহিলার কান্নার শব্দ। কিন্তু এত রাতে এই রকম একটা জায়গায় কে কাঁদছে? হ্যাঁ রে তারক, এই তারক, শোন তো, একটা কান্নার শব্দ আসছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে আসছে মনে হচ্ছে। এত রাতে এখানে আবার কে চল তো কাঁদছে? গিয়ে দেখি একবার। তারা এগোতেই শব্দটা বাড়তে লাগলো। একটা বট গাছের নিচে বসে আছে একটা লাল বেনারসি পরা বউ। তার এই গা তারক, ভর্তি সোনার গয়না। দেখ তো, এখানে কে একটা বসে আছে বলে মনে হচ্ছে না? এ তো নতুন বউয়ের মতো লাগছে রে। দেখ, গা ভর্তি কত সোনার গয়না, কিন্তু এই সময় এখানে, আয় তো দেখি ব্যাপারটা। এই মহিম, আমার না ব্যাপারটা ঠিক সুবিধে লাগছে না রে, খুব ভয় করছে। যাস না ভাই ওইদিকে। আরে ধুর, এত ভয় কিসে? আয় তো, যদি কোনো সাহায্য লাগে। আরে শুনছেন, আপনি কাঁদছেন কেন? আর এত রাতে এখানেই বা কি করছেন? এখানে থাকবেন না, জায়গাটা না খুব একটা ভালো নয়। কি করব বলুন, আমার যে খুব বিপদ। সঙ্গীরা সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি একা আটকে পড়েছি এখানে, পথ খুঁজে পাচ্ছি না। দয়া করে সাহায্য করবেন আমাকে। হ্যাঁ, কেন সাহায্য করব না? আপনি কোথায় যাবেন বলুন না, আমরাই আপনাকে পৌঁছে দেব। আমি ওই ঝিলটার পাড়ে যাব। আরে এ তো ওই ঝিলের দিকে যাবে বলছি, কিন্তু মহিলাটা ঘোমটা দিয়ে কেন আছে রে? মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। আরে ধুর, মুখ দেখে কি করবি? গায়ে কত সোনার গয়না দেখছিস না? এত রাতে একলা মেয়ে মানুষ, তার সাথে গায়ে আবার সোনার গয়না। বাবারে বাবা, আমি তো আর ভাবতেই পারছি না রে। চল চল, সাধু বাবার কথা এদিকে এসে বেশ লাভই হলো দেখছি। এবার আমাদের মনের বাসনাও পূরণ হবে, আর তার সাথে এত দামি গয়নাও কিছুক্ষণের মধ্যেই আমাদের হয়ে যাবে। আরে আপনারা হাসছেন কেন? নিয়ে যাবেন কি আমায়? দেখুন, আমি কিন্তু সত্যিই খুব বিপদে পড়েছি। আপনারা সাহায্য না করলে জানি না এই ধুধু প্রান্তরে কোনো জন্তুর পেটে না যেতে হয়। আরে না না, আমরা থাকতে আপনাকে জন্তু পেটে যেতে হবে না। চলুন আপনি আমাদের সাথে, আপনার কোনো ভয় নেই। আপনারা বাঁচালেন আমাকে। চলুন, কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব জানি না। এ মা, ছি ছি, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? মহিম, কাজটা কিন্তু তুই ভালো করছিস না, একজনের অসহায়তার সুযোগ নিচ্ছিস তুই। আরে ধুর তো, এরকম সুযোগ বারবার আসে না রে। সুযোগের সদ্ব্যবহার করতে কবে যে শিখবি কে জানে। তারা তিনজন মিলে এগোতে থাকে। হঠাৎ তারক লক্ষ্য করে
মহিলার পায়ে চলার শব্দ শোনা যাচ্ছে না। আরে মহিন্দে, মহিলাটির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না। আমার খুব ভয় করছে রে। আরে ধুর, তাই আবার হয়নি, এটা তোর মনের ভুল। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, অসুবিধা আবার কেন হবে? এই তো ঝিলটা চলে এসেছে। আপনি বরং এখানে একটু দাঁড়ান, বুঝলেন? আমাদের ছোট্ট একটা কাজ আছে এখানে, সেরে নি বরং। আরে চল চল, কলসিটা বের কর তারক, আর আলোটা ধর, আমি নামি নিচে। এই তো কলসিটা, এই নে, তুই নিচে নেমে জল ভরে আন। ঝিলের দুধারে ঘন জঙ্গল, ক্রমাগত জীবজন্তুদের ডাক ভেসে আসছে দূর থেকে। তার সাথে তারা লক্ষ্য করলো ঝিলের ওপরে চিলশকুনের দল গোল করে ঘুরছে। প্রথম প্যাঁচার ডাক যেন ওদের গায়ে শিহরণ জাগাচ্ছে। দুরু দুরু বুকে জল আনতে নিচে নামে মহিম। নে ভাই মহিম, জলদি কর, আমার খুব ভয় করছে রে। সাধু বাবা এই এক কলসি ভর্তি জল ওনার কাছে নিয়ে যেতে বলেছেন। নিয়ে যেতে পারলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সব কিছু পেয়ে যাব। আমি আর ভাবতে পারছি না রে, চল চল, কলসি পড়ে গেছে। কলসি ভরে নিয়ে পাড়ে ওঠে ওরা। আরে মহিম, ওই মহিলাটা কই? দেখতে পাচ্ছি না তো। এইখানেই তো দাঁড়ানোর কথা ছিল। সে কি রে, অন্য কোথাও চলে গেল না তো? তাহলে কিন্তু বিশাল বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে রে। এই, ও আবার আমাদের অভিসন্ধি ধরে ফেলেনি তো? এই কথা বলতে বলতেই একটা হৃদয় বিদারক শব্দে তাদের হাড় হিম হয়ে যায়। হাত থেকে কলসিটা মাটিতে পড়ে টুকরো হয়ে যায়। কিন্তু এ কি, কলসিতে জল কোথায়? এই যে রক্ত! টর্চের হালকা আলোয় তারক মহিমের লাল হাত জোড়া দেখে চিৎকার করে ওঠে। সাথে সাথে এক মহিলার খ্যানখ্যানে হাসির শব্দ শুনে ওদের দুজনের বুকটাই কেঁপে ওঠে। রে, কি করতে চাইছিলিস তোরা আমার সাথে? লোভ? এত লোভ তোদের? তোরা ভুলে গেলি সাধু বাবার কথা? কলসি ভর্তি জল নিয়ে সোজা আমার কাছে আসবি তোরা। পথে কোথাও দাঁড়াবি না, কারোর কোনো ডাকে সাড়া দিবি না। আর মনে রাখবি ষড়রিপু, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসল্য, এই ছটার মধ্যে যদি তোদের একটাও থেকে থাকে, তবেই মৃত্যুর দেবতা জেগে উঠবে। তখন তোদের আর কেউ বাঁচাতে পারবে না, তোদের মৃত্যু নিশ্চিত। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের দয়া করো, দয়া করে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। আমরা জেনে বুঝে কিছু করিনি। ভুল হয়ে গেছে, আরো হবে না, আরো হবে না, ক্ষমা করে দাও আমাদের। ছেড়ে দেব? তোরা আমার জায়গায় এসেই আমায় জাগিয়ে তুলেছিস। এর পরিণাম একটাই, মৃত্যু। মরতে হবে তোদের। তোদের বলি না পেলে আমি শান্তি পাবো না। আয়, আমার কাছে আয়। আরো পালা, পালা, আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। যত দ্রুত পারিস পালা, কোনো দিকে থাকাস না। আমাদের এখান থেকে যে কোনো হোক বেরোতে হবে। চল চল, দৌড়া, দৌড়াতে থাক, পালাবি কোথায়? কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে তোরা বেঁচে যাবি? তোরা ভুলে যাচ্ছিস এটা মৃত্যু উপত্যকা। এখানে মানুষ আসে তো নিজের ইচ্ছায়, কিন্তু যায় আমার ইচ্ছায়। আমার ইচ্ছা নেই তোদের ছেড়ে দেওয়ার। মৃত্যু দেবতা তোদের বলি চায়। আয়, আয় এদিকে আয়, আমার কাছে আয় তোরা। দৌড়া মহিম, দৌড়া, আমাদের থেমে গেলে চলবে না। আমাদের এখান থেকে পালাতেই হবে, পালাতেই হবে। তুই চলে যা তারক, আমি আর পারছি না, দম ফুরিয়ে আসছে আমার। বলতে বলতেই মহিমের পায়ে জড়িয়ে গেল একটা লতানো গাছ। দু পায়ে পেঁচিয়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে পারল না মহিম। মুখ থুবড়ে সে মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে গাছটা তাকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে থাকলো।
কথা শেষ হতে না হতেই তারকের গলায় একটা ফাঁস পড়ল আর শূন্যে উঠে যেতে লাগলো দুজনের দেহ। মহিলার বিকট হাসির শব্দ একটা বিরাট আকার নিল। আলোকিত হয়ে উঠল ঝিলের ওপরটা। মৃত্যু উপত্যকা থেকে জেগে উঠল মৃত্যুর দেবতা। গদ্য সাহিত্যকে নতুন রূপে তুলে ধরতে এবং নবপ্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহিত্য সম্ভার থেকে সংকলিত এবং স্বরচিত কিছু রোমাঞ্চকর গল্প সমগ্র নিয়ে আমাদের একটি বিশেষ প্রচেষ্টা, স্টোরি ম্যানিয়াক। ভূত চতুর্দশীর বিশেষ উপলক্ষে আজকে আমাদের বিশেষ নিবেদন, বিজয়েন্দ্র উবাচ। মূল গল্প রৌনক। মুখ্য চরিত্রে শিশিরবাবু, বুবুন ও স্বামী সদানন্দ। গল্প পাঠে অনির্বাণ। গল্পের সূত্রধার তন্নিষ্ঠা। শুরু হচ্ছে বিজয়েন্দ্র উবাচ। ঘড়িতে ঢং ঢং করে 11টার ঘন্টা বাজল। রাতে খাবার সেরে শিশিরবাবু নিজের ইজি চেয়ারে বসে চুরুটে টান দিচ্ছেন। একটা ব্যাপার বেশ কয়েকদিন ধরে চিন্তায় রেখেছে তাকে। জেঠু, জেঠু, ও জেঠু। আনমনা শিশিরবাবু ভাইপোর ক্রমাগত ডাক যেন শুনতেই পাচ্ছেন না। হঠাৎ দরজা ধাক্কা নিতে সম্বিত ফেরে তার। কে রে, বুবুন নাকি? এত রাতে ঘুমাসনি? জেঠু, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আয় আয়, চলে, দরজা খোলা আছে। বিএসএন ইউনিভার্সিটির ইতিহাসের সিনিয়র প্রফেসর শিশির মজুমদার। আর বছর দুয়েক মতো চাকরি আছে তার। বুবুন ওরফে সামন্তন মজুমদার শিশিরবাবুর একমাত্র ভাইপো। নিজে বিয়ে থা করেননি, তাই বুবুনই তার সব কিছু। জেঠু, এই নাও বইটা, অনেক কষ্টে খুঁজে পেলাম। ঘর রং করার সময় কোনোভাবে এটা স্টোর রুমে চলে গেছিল। আজ সকাল থেকে হন্যে হয়ে খুঁজে অবশেষে পাওয়া গেল। একটা মোটা জাবদা বই। ধুলো ঝাড়তে ঝাড়তে জেঠুর সামনে টেবিলে রাখলো বুবুন। বইটার কভার পেজে বড় বড় দেবনাগরী হরফে লেখা আছে বিজয়েন্দ্র উবাচ। ওয়েল ডান বুবুন, সাবাস। আমি তো এটা খুঁজে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম রে। তুই জানিস না বুবুন, তুই কত বড় একটা কাজ করলি। ব্রাভো মাই সন, সাবাস। কিন্তু জেঠু, তুমি এটা তো বললে না এটা কিসের বই? ওপরে আবার দেবনাগরী হরফে নামটা লেখা আছে। বইটার ভিতরেও তো সংস্কৃত শ্লোকে ভর্তি। আমি তো কিছুই উদ্ধার করতে পারলাম না। এই বইটা কোথা থেকে কিনেছিলে তুমি? বুবুনের প্রশ্নে শিশিরবাবুর কপালে একটা চিন্তার রেখা ফুটে ওঠে। বইটার পাতা উল্টাতে উল্টাতে তিনি বলেন, এটা আমি কিনিনি বুবুন, একজন আমাকে এটা দিয়েছে। তারপর থেকে এটা যেন আমার ভাগ্যের সাথে জড়িয়ে গেছে। তার মানে? জেঠুর এলোমেলো কথা কিছুই মাথায় ঢোকে না বুবনের। তার জেঠু ইতিহাসের অধ্যাপক। নানান পুরনো জিনিসের পেছনে ঘুরে একাধিক রহস্য উদ্ঘাটন করা তার নেশা। এটা বুবন জানে। এমনকি অনেক রহস্যের সাক্ষী বুবুন নিজেও থেকেছে। কিন্তু এই বইটার ব্যাপারে তার বিন্দু বিসর্গও জানা নেই। আমি এটা পেয়েছিলাম হরিদ্বারে একজন সাধু মহারাজের কাছ থেকে। তা ধর বছর 10 আগের কথা হবে। তখন তুই স্কুলে 7 বা 8-এ পড়িস। আমি একটা গুরুত্বপূর্ণ রিসার্চের কাজে হরিদ্বার গেছি। সেখানে একদিন মায়া মন্দির দর্শন করে বেরিয়েছি। ঠিক তখনই একটা গুরুগম্ভীর ডাক আমাকে পিছন থেকে ডাকলো। তুই যে জিনিসের খোঁজ করছিস সে বিষয়ে আমি তোকে সাহায্য করতে পারি রে, যদি তুই চাস। বম ভোলে বম ভোলে বম ভোলে। আমি পেছন ফিরে দেখি একটা বটগাছের নিচে বসে আছেন একজন মাঝবয়সী সাধু। সৌম্যকান্তি চেহারা, সাদা কালো চুলদারিতে
জট পেকেছে। তার আচমকা ডাকের জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করলাম, আগে আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি আমি। আয়, আমার কাছে আয়। আমি অবাক হয়ে যাই। একজন অপরিচিত লোক এই অপরিচিত জায়গায় আমাকে চিনল কি করে? আর আমি যে এখানে কিছু খুঁজছি সেটাই বা জানলো কি করে? কাছে যেতেই আমি আরও অবাক হয়ে যাই। সাধু মহারাজের চোখ দুটো বন্ধ, কিন্তু বন্ধ চোখে তিনি দেখতে পাচ্ছেন কি? বস বেটা বস, আমার সামনে বস। সম্বলগড়ের ইতিহাস সম্পর্কে জানতে চাস তো? সেটা জানতে হরিদ্বার অব্দি চলে এলি, কিন্তু কখনো সম্বলগড়ে গিয়ে সেখানকার ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করিস না। সেটা তোর জন্য ভালো হবে না, বম ভোলে। কিন্তু বাবা, আপনি জানলেন কি করে যে আমি সম্বলগড় সম্পর্কে জানতে চাই? আর সেখানে আমি যেতে পারবো না কেন বাবা? আমাকে প্রশ্ন করিস না বেটা, আমি সব জানি। এই মুহূর্তেই আমি তোর ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারি। বিপদ, সেখানে তোর জন্য বড় বিপদ অপেক্ষা করে আছে রে। তোকে সাবধান করাটা আমার কর্তব্য ছিল। এবার তোর মর্জি, কি করবি না করবি, বম ভোলে। কিন্তু বাবা, কোন বিপদের কথা বলছেন আপনি? সেখানে না গেলে আমি আমার প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করব? ব্যাস, আর কোনো কথা নয়। এখন আমার ধ্যানের সময় হয়ে গেছে। ছোট্ট পাহাড়িটার পিছনে আমার আশ্রম আছে। কাল সন্ধ্যার পর তুই সেখানে চলে আসিস। তোর সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। যা, এখন যা। বম ভোলে, বম ভোলে। নিয়ে গেছিলে সাধু বাবার কাছে পরের দিন? হ্যাঁ, গেছিলাম পরের দিন। ছোট্ট পাহাড়িটা পেরিয়ে আমি আশ্রমটাই খুঁজছিলাম। ঠিক তখনই সন্ধ্যার পর তো ওই জায়গাটায় কিছুই দেখা যাচ্ছে না, বড্ড বেশি অন্ধকার। কেন যে এই সময় সাধু বাবা মাকে ডাকলেন কে জানে। এখন সাধু বাবার আশ্রম খুঁজে পায় কি করে? ওই তো একজন আসছে মনে হচ্ছে না। যাক, ওনাকে জিজ্ঞেস করে দেখি। এক্সকিউজ মি, এখানে কোনো সাধু বাবার আশ্রম আছে? আমাকে এদিকেই তো আসতে বলেছিলেন, কিন্তু এত অন্ধকার না, ঠিক করে খুঁজে পাচ্ছি না। অন্ধকারেই তো আলোর সন্ধান করতে হয় রে বেটা। আর তুই তো এখন নিজেই অন্ধকারে আছিস। সাধু বাবা আপনি? ক্ষমা করবেন আমাকে, অন্ধকার তো ঠিক দেখতে পাইনি। অনেকক্ষণ থেকে আমি আপনার আশ্রমটাই খুঁজছি। সব কিছু মানুষ চোখে দেখা যায় না রে, মনের চোখ দিয়েও খুঁজতে হয়। বুঝলি, অত সহজ নয় সদানন্দের আশ্রমের সন্ধান পাওয়া। তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে 100 পা দূরে ডান দিকে জঙ্গলের মধ্যে ঢুকে যাবি। যা, দেরি করিস না। স্বামী সদানন্দ তোর জন্য অপেক্ষা করে আছে। বম ভোলে, বম ভোলে। কিন্তু বাবা আপনি চলুন, আপনার সাথেই তো যাব। কোনো সাড়া পাওয়া গেল। অন্ধকারে থাকা মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সাধু বাবার কথা মতোই আমি এগোতে থাকি। অন্ধকারে জনমানবহীন জঙ্গলের মধ্যে যেতে যেতে আমার গা রীতিমতো ছমছম করছিল। দূরে নেকড়ের ডাকও শুনতে পাচ্ছিলাম ঠিকই। শেষে দেখতে পেলাম সাধু বাবার আশ্রম। সাধু বাবার আশ্রমের বাইরে নানা রকম শব্দ হচ্ছিল, যেগুলো শুনলে দুর্বল হৃদয়ের মানুষের মৃত্যু অবধি ঘটে যেত। আমি তো বুকে সাহস নিয়ে এগিয়ে গেলাম। আশ্রমের দরজার কাছে গিয়ে দেখি সাধু বাবা পা উপরে আর মাথা নিচে করে ধ্যানে মগ্ন। মুখে লাগানো আছে ছাই ভস্য, উচ্চারিত হচ্ছে ওমকার ধ্বনি।
বাবা, আমি এসেছি। আয়, ভেতরে আয়, বস, আমার সামনে এসে বস। ধোঁয়াময় ঘরের ভিতরে নীল আলোটা একটা অদ্ভুত মায়ার সৃষ্টি করেছে। আমি গিয়ে বসলাম সাধু বাবার সামনে, কিন্তু একটা অদ্ভুত মাংস পচা গন্ধে আমার দম আটকে আসছিল। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? আগে না বাবা, আপনি পথ দেখিয়ে দেওয়ার পর আর কোনো অসুবিধা হয়নি। কিন্তু আপনি ওখান থেকে এত তাড়াতাড়ি এলেন কিভাবে? আমি বম ভোলে, আমি স্বামী সদানন্দ, তন্ত্র সাধনায় সিদ্ধ পুরুষ আমি। আমার কাছে অসাধ্য কোনো কিছুই নয়। আমি একই সাথে নানা জায়গায় বিরাজ করতে পারি। তুই যা দেখেছিস সবই মায়া। আমার ইচ্ছা ছাড়া আমার আশ্রমে প্রবেশ করা অসম্ভব। আচ্ছা, তুই বলতে পারবি আমার বয়স কত? আপনাকে দেখে যা বোঝা যায় ওই 50-এর কাছাকাছি হবে। 50-এর কাছাকাছি? আমি আমার এই জীবনে 122টা জন্মবার্ষিকী বের করে এসেছি। যোগ সাধনার দ্বারা আমি আমার শরীর আর গলার স্বরকে অবিকল আগের মতন করে রাখতে পেরেছি। সাধু বাবার কথা শুনে আমার তো চোখ কপালে উঠে যায়। কি বলছেন কি তিনি? এটাও কি সম্ভব? কিন্তু বাবা, আপনি আমাকে এখানে ডেকে নিয়ে এলেন কেন? আর সম্বলগড়ের ইতিহাস সম্পর্কে আপনি কি সাহায্য করবেন আমাকে? কি জানেন কি আপনি সে সম্পর্কে? সম্বলগড়ের ইতিহাস কোনো বইয়ের পাতায় লেখা নয়, সেটা আছে সেখানকার মানুষদের মনে। সম্বলগড় এমন একটা স্থান ছিল যার ইতিহাস কোনোদিন কোনো বইয়ের পাতায় চাপা পড়ে থাকতে পারে না। তুই সেই ইতিহাস সবার সামনে প্রকাশ করার চেষ্টা করিস না, তাতে অনর্থ হয়ে যাবে। বহু বছরের বন্দি শয়তান আবার জেগে উঠবে, মৃত্যুর মিছিল লেগে যাবে, রক্ত গঙ্গা বয়ে যাবে, কেউ নিস্তার পাবে না। কি বলছেন কি বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন শয়তানের কথা বলছেন আপনি? আমি তোকে পুরোটা বলতে পারি, কিন্তু তোকে প্রতিজ্ঞা করতে হবে যে তুই সেই কথা মানব সমাজে প্রকাশ করবি না, তাহলে তোর জীবনে নেমে আসবে ভয়ানক অভিশাপ। হ্যাঁ বাবা, কথা দিলাম। আপনি বিশ্বাস করে আমায় পুরোটা বলতে পারেন। তাহলে শোন, তোকে গোড়া থেকেই বলি, তুই কতটা জানিস তা আমি জানি না, তাই শুরু থেকেই শোন। শুনছিলেন ভূত চতুর্দশী উপলক্ষে আমাদের বিশেষ গল্প বিজয় রৌবাচের প্রথম পর্ব। মূল গল্প রৌনক, গল্প পাঠ ও স্বামী সদানন্দ চরিত্রে অনির্বাণ, তারকের ভূমিকায় সুশান্ত, মহিমের ভূমিকায় রৌনক, মহিলার চরিত্রে নম্রতা, শিশিরবাবুর চরিত্রে ঋত্বিক, বুবুনের ভূমিকায় শুভদীপ, গল্পের সূত্রধার তন্নিষ্ঠা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে অনির্বাণ, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম স্টোরিম্যানিয়া। খুব শিগগিরই হাজির হব আমরা গল্পের আগামী অধ্যায় নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, সাথে থাকুন স্টোরিম্যানিয়াকে।